প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাজেটের আগে বিদ্যুতের রেকর্ড দাম বৃদ্ধি কতটা যৌক্তিক। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব আব্দুল হক, সভাপতি বারবিডা, সাবেক সহসভাপতি, সাবেক পরিচালক, বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং রয়েছেন আরও বিভিন্ন ক্ষেত্রে তার সম্পৃক্ততা। জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনায় ফিরছি। আলোচনায় ফেরার আগেই জানিয়ে রাখি যে নতুন সরকার দায়িত্ব নেবার পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মন্ত্রী করা হয়েছে, তিনি প্রথমেই ঘোষণা করেছিলেন যে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেলের যে সংকট, তার প্রেক্ষিতে 2 দফায় সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং সর্বশেষ যে দফায় দাম বাড়ালো 5 টাকা করে প্রতি লিটারে, তার 2 দিনের মাথায় হঠাৎ করেই আবার বিদ্যুতের দাম বাড়ালো। এবং এই যে বিদ্যুতের দাম বাড়ালো সরকার, সেটি কিন্তু গত 25 বছরের মধ্যে নতুন একটি রেকর্ড তৈরি করেছে এবং যেটিকে বলা হচ্ছে যে 20% উপরে গিয়ে এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। সেটি প্রান্তিক পর্যায়ের ভোক্তা, গ্রাহক থেকে শুরু করে শিল্প, ব্যবসা, বাণিজ্য সব ক্ষেত্রেই এই দামের প্রভাব পড়বে। তো বাজেট একেবারে দৌড় গোড়ায় বলা চলে। 11ই জুন বাজেট ঘোষণা করবে সরকার। তার আগ মুহূর্তে হঠাৎ করে এই বিদ্যুতের দাম বাড়ানোটা কতটা যৌক্তিক মনে করছেন জনাব আব্দুল হক? অনেক ধন্যবাদ আপনাকে এবং শুধু দর্শক শ্রোতাদেরকে আমি সালাম ও আদাব জানাচ্ছি। আসলে দেখেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি কতটুকু যৌক্তিক, এর উত্তর হবে যৌক্তিক নয়, কিন্তু নেসেসিটি নোজ নো ল। এখন সরকারের জন্য হয়তো আর সেটা বহন করা সম্ভব হচ্ছিল না, সেজন্য সরকার কোনো রকমের যুক্তি তর্ক নয়, বরং বৃদ্ধির পথে পা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই বৃদ্ধির ফলে আমাদের যে গ্লোবাল কম্পিটেন্স, প্রতিযোগিতার অবস্থানটা কী দাঁড়াবে? আমরা কি আমাদের নিকটতম প্রতিযোগী যারা, যেমন ভারত আমাদের সাথে কম্পিট করে, কিংবা আমরা ভারতের সাথে কম্পিট করি ম্যানুফ্যাকচারিংয়ে, রপ্তানিতে, উৎপাদনে, সেখানে আমাদের অবস্থানটা কোথায়? এখন আগের সরকারের অনেকগুলো পলিসির কারণে অনেক উচ্চ মূল্যে প্রকল্প করা, তবে অনেকগুলো আননেসেসারি আপনার যে পাওয়ার হাউস দেওয়া হয়েছে, সেগুলোকে বসে বসে আমরা যে বিল দিচ্ছি, এইসবের কারণে সবটা মিলিয়ে কিন্তু এখন জনগণের উপরে, আপনি, আমি, একটা রিক্সাওয়ালা, সাধারণ কৃষক, শ্রমিক, ইন্ডাস্ট্রি, বিশেষ করে সবার উপরে গিয়ে কিন্তু এটা পড়বে। মানে আপনি বলছেন রেন্টাল, কুইক রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে যেটা হয়েছিল, আমরা বড় রকমের সলভে না গিয়ে তখন হঠাৎ সরকার তাৎক্ষণিকভাবে কিছু কুইক রেন্টাল করেছে, সেটা হয়তো ঠিক ছিল, কিন্তু এটা যে আমরা এত বছর ধরে টানছি এবং তার যে ব্যাপকতা সেটা তো বহন করতে হচ্ছে, অর্থনীতিতে এসে সেটা কিন্তু আমাদের তাকে বহন করতে হচ্ছে। এখন এটা এসে আমাদের সাধারণ মানুষ কি চড়া দামে পার্শ্ববর্তী দেশ থেকে খুব চড়া দামে বিদ্যুৎ কিনে আমাদের গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আমি মনে করি যে এই সবগুলোই অনেক সুচিন্তিতভাবে করা হয় নাই। এটা যদি আমরা চিন্তা করতাম যে আমাদের প্রতিযোগিতা উৎসগুলো কী কী, কেবলমাত্র সস্তা শ্রমিক দিয়ে কি আপনি সবটা কভার করতে পারবেন? কখনো না। আপনাকে তো জ্বালানি এবং বিদ্যুৎ, এটা অন্যতম ব্যাপার। আমাদের এখানে দেখেন অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, মার খেয়েছে, ঋণ খেলাপি হয়েছে, দেউলিয়া হয়ে গেছে তারা শুধুমাত্র জ্বালানির কারণে। তাহলে প্রপার গ্যাস সাপ্লাই পাই নাই, বিদ্যুৎ সরবরাহ। আপনি যদি ইন্টারন্যাশনাল রেটে আন্তর্জাতিক বাজার থেকে এনে এলএনজি দিয়ে সাপ্লাই করতে চান, তাহলে আন্তর্জাতিক বাজারে কম্পিট করবেন আপনি কিভাবে? অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু এখানে অনেক ভাববার বিষয় ছিল যে আমাদের নিজস্ব সামর্থ্য দিয়ে যতদিন আপনি সিএনজি দিয়ে পেরেছেন, সেই সিএনজির কারণে কিন্তু আমরা অনেক ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতামূলক অবস্থানে ভালো ছিলাম, বিশেষ করে টেক্সটাইল, অ্যাপারেল টেক্সটাইলগুলো। সেইখানে এখন কিন্তু একটা মারাত্মক ব্যাপার দাঁড়িয়ে গেল এবং এইটা আমার কাছে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি ফেডারেশন চেম্বার তো এখন কার্যত এখন কোনো কমিটি নাই, বিসিআই কিংবা অন্যরা এগুলো বলছে। আমার বিশ্বাস যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আগামী দিনে বড় রকমের সংকট, বড় রকমের প্রশ্নই হবে
আমরা বিদ্যুতের এই মূল্য দিয়ে কিংবা জ্বালানির কি আপনার সমস্যার সমাধান কিভাবে করবেন, এইটা কিন্তু যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু তার সময় স্বল্পতম সময়ে বাক্সাবাদ গ্যাস এবং নিজস্ব টেকনোলজি, নিজস্ব কন্ট্রাক্টর দিয়ে তারা চট্টগ্রামের কিন্তু পর্যন্ত নিয়ে গেছিল। এবং সারা পৃথিবীতে আলোচনা হয়েছিল যে বাংলাদেশ মতো একটা দেশ এত পশ্চাৎপদ, কি করে তারা এত অল্প সময়ে এইভাবে নদীর নিচে দিয়ে, ক্রিক বলে, খালের নিচে, নদীর নিচে, এমনকি কর্ণফুলির নিচে দিয়ে ওই পারে নিয়ে গেল, সেটা অবাক বিষয় ছিল। অর্থাৎ স্বাবলম্বী হওয়া উৎসগুলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন না করে আমরা যেভাবে আমদানির উপর নির্ভরশীল হয়েছি, এটা কিন্তু মারাত্মক। এবং সেই আমদানির ব্যয় সমন্বয়ের নামে ক্রমাগত জনগণের উপর সেগুলো চাপিয়ে কিন্তু আপনি এমনভাবে এমন লোকদেরকে দেওয়া হয়েছে, অলিগার্ক তৈরি করে তাদেরকে দেওয়া হয়েছে অ্যাট দি এক্সপেন্স অফ দি পিপল ইন ইন্ডাস্ট্রি। এবং আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা মনে কেন করলাম, আজকে এখনই এখানে আসার আগে একটা অনুষ্ঠানে ছিলাম ইয়েতে, আমাদের পিআইবিতে, সেখানে মির্জা ফখরুল সাহেব ছিলেন। সবাই যা বললেন যে জিয়াউর রহমান সাহেবের যে নীতিটা ছিল অর্থনীতির জন্য যে দর্শন, তিনি ব্যক্তিগতভাবে দারুণ রকমের সৎ মানুষ ছিলেন। এই সতের ব্যাপারে তার শত্রুরা কিন্তু আর কোনো প্রশ্ন করতে পারছে না। তিনি কিন্তু একটা নিজস্ব অর্থনীতি, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা অবস্থান, নিজের মানুষকে শিক্ষিত প্রশিক্ষিত করা এবং বিদেশে মানুষ পাঠিয়ে ফরেন এক্সচেঞ্জ ইনকাম থেকে অনেক কিছু করেছিলেন। আজকে আমার মনে হয় 24-এর যে গণবিপ্লবের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়ে আসলো, ঠিকই আমার মনে হয় এটা দাবি যে আমরা নিজের পায়ে কিংবা বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করার ব্যাপারে কিভাবে স্বাবলম্বী করব সেই পথ আমাদেরকে খুঁজতে হবে। জনাব আব্দুল হক, আমরা আবার শুনবো আপনার আলোচনা, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আলোচনার বিষয় বাজেটের আগে বিদ্যুতের রেকর্ড দাম বৃদ্ধি কতটা যৌক্তিক। আর এই আলোচনা নিয়ে আমাদের সঙ্গে আলোচক হিসেবে রয়েছেন ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং বার বিডার সভাপতি আব্দুল হক। হক ভাই, যেটি বলছিলেন আপনি যে মানুষের ভিতরে জিয়াউর রহমানের যে সততার কথা বলছিলেন, আপনি এই সরকারের সর্বক্ষেত্রে সেই সততা আশা করছেন যদি এই মানুষকে দুর্ভোগ থেকে লাঘব দিতে হয়। আমি তার পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই যে বিদ্যুতের দাম বাড়লো, এর প্রভাব কোথায় কোথায় পড়বে? এতে সমাজের কোন কোন জায়গায় আঘাত হানবে বা সেখান থেকে উত্তরণের পথ কি বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের অ্যাকচুয়ালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তিনি যে নীতি আদর্শটা ফলো করেছেন, আজকে তার দল ক্ষমতায় এবং তার সন্তান এখন সরকার প্রধানমন্ত্রী। আমি আশা করি এবং আমার বিশ্বাস সারা দেশের কোটি কোটি মানুষ এটা প্রত্যাশা করে যে জিয়াউর রহমান সাহেবের যে অবদান, কিংবা অল্প সময়ে তিনি বাংলাদেশকে একটা ভয়ঙ্কর বিধ্বস্ত অর্থনীতি, ডিরেলড আপনার ট্রেনে এনে 3.5 বছরে তিনি কিন্তু একটা অত্যন্ত ঈশ্বরীয় জায়গায় নিয়ে আসতে পেরেছেন, যেটা আমাদের পাশের দেশ ভারত এবং পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী আমাকে বলেছিলেন যে জিয়াউর রহমান সাহেব অ্যাকচুয়ালি ছিলেন ইজ এ মুভার, শেকারের মুভার। বলছে আমরা সীমান্তে এসে দেখতাম উনি খাল খননের জন্য মানুষকে যেভাবে সামিল করতে পেরেছিলেন, এটা ছিল আসলে একটা উসিলা, মানে চলো কিছু করি, চলো দেশ গড়ি। এই দেশ গড়া এবং দেশ প্রেমের ব্যাপারটা একটা মারাত্মক বিষয়, যেটা করতে গিয়ে তিনি হয়তো প্রাণ দিয়েছেন। তিনি হয়তো আমাদের যারা শত্রু কিংবা তারা যারা আমাদের জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশের নিজস্ব একটা পরিচয়, যে স্ট্রাগলটা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে আমাদের তরুণরাও যেটা চেয়েছে যে বাংলাদেশে একটা সক্রিয় একটা পরিচয় নিয়ে আমরা নিজে স্বাধীনভাবে সত্তা নিয়ে দাঁড়াবো, এটা যারা চায় না তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে। আমি ফিরে আসি যে জিয়াউর রহমান সাহেবের নীতিতে তিনি কিন্তু তার দলে বহু মত পথের মানুষদেরকে নিয়েছিলেন, বামপন্থী, মধ্যপন্থী, আল্ট্রা রাইটিস্ট, এমনকি আবুল ফজল সাহেবের মতো মানুষও যিনি টোটালি একটা বামপন্থী মানুষ ছিলেন, অনেকে বলে এথিস্ট মানে নাস্তিক মানুষ ছিলেন, তার মতো লোককেও তিনি তার সরকারে নিতে পেরেছিলেন। এখন আজকে তারেক রহমান সাহেব যখন তিনি কিন্তু আসার আগে বলছিলেন যে আমি জাতীয় সরকার গঠন করব। আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক সবাইকে নিয়ে করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভয়ঙ্কর রকমের লুটপাট হয়েছে,
যেটা অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি পেয়েছি এবং আমরা ব্যাংকগুলো প্রায় শূন্য, ব্যাংকের লায়াবিলিটি শোধ করতে গিয়ে সরকার এর আগে সরকার টাকা ছাপিয়ে দিয়েছে এবং আজকে ব্যাংকের সামনে যে মানুষের আপনি যে বিক্ষোভ বিদ্রোহ দেখেন, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এটাকেও সরকারের উচিত হলো ত্বরিত সমাধান করা, কারণ ব্যাংকের উপর আস্থা যদি হারিয়ে যায় তার পরিণাম কিন্তু হবে মারাত্মক। যে ক্ষতিটা আওয়ামী লীগ করেছিল ইসলামী ব্যাংকে হাত দিয়ে, এবং সেই ক্ষতিটা এই জন্য সরকার না করে এখনো টেনে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি আসি, আপনি যেটা বলছিলেন যে মূল্যস্ফীতি হবে, এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ডেফিনেটলি মূল্যস্ফীতি হবে। মূল্যস্ফীতির কারণে প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন বাড়বে, মানুষের আয় কমে যাবে, আয় থেকে যে ব্যয় বেশি হলে সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবে না, খাদ্যদ্রব্য বিশেষ করে ক্যালোরি ইনটেক, চিকিৎসা করতে পারবে না। সেটার কারণে কিন্তু নিচের তলার মানুষ, নিচের মানুষরা মারাত্মক রকমের আরো নিচে ভোগান্তিতে পড়বে। আপনি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড টাকা দিচ্ছেন, কিন্তু সেটা বাইরেও তো বহু মানুষ আছে। ফলে মূল উদ্দেশ্য হবে যত ত্বরিত সম্ভব আমাদের আয়ের রাস্তা বাড়ানোর দিকে পা দেওয়া এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করা। সরকারের যেগুলো বাজেট করে থাকে নর্মালি রেভিনিউ বাজেট, সেখানে যতটুকু অপচয় অপব্যয় কমানো যায়। আপনি একটা গাড়ি কিনবেন, $30,000 দিয়ে নতুন গাড়ি কিনবেন, সেটা কিন্তু আপনি $10,000 সারতে পারে এবং তারও কিন্তু আয়ুষ্কাল 25-30 বছর আছে, যেটা ব্রিটেনের মতো দেশেও কিন্তু আমরা বহু চেষ্টা করেছিলাম, সরকারকে বলেছিলাম যে আপনার ইংল্যান্ডের মতো বয়স সীমা তুলে দেন, অর্থাৎ সরকারকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। অ্যাবসলিউটলি। আপনি একটা গাড়ি ইংল্যান্ডে কোনো বয়স সীমা নেই, আমদানি করতে পারেন দূষণের মাত্রার উপরে। আমরা বহু চেষ্টা করছি, আমরা পারি নাই, কারণ আমাদের অপোজিট লবি হয়তো অনেক স্ট্রং, কিংবা আমরা বোঝাতে পারি নাই। এগুলোর মাধ্যমে কিন্তু অনেক সাশ্রয়, যেমন জিয়াউর রহমান সাহেব কিন্তু রিকন্ডিশন গাড়ি ওপেন করছিলেন, করে জনগণকে গাড়ি প্রাপ্যতারা তখন $1,000-1,500 করে আমরা রিকন্ডিশন গাড়ি আনতাম। এখনও কিন্তু আমরা সেই কাজটা করছি। আমি গাড়ির কথাটা একটু উদ্ধৃতি দিলাম, কিন্তু এখানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। ফলে সরকারকে সব কিছু থেকে প্রাধান্য দিয়ে দেখতে হবে যে আয় বৃদ্ধি, ব্যয় হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, তারপরে রপ্তানি বৃদ্ধি, উৎপাদনে উৎসাহ দেওয়া, যেটা সরকার চেষ্টা করছে। এবং এই যে আপনি বিদ্যুতের দাম বাড়ালেন, সেটাকে পরিপূরক কীভাবে করবেন? এখন এইসব ব্যাপার তো মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা যদি প্রতিযোগিতা হারিয়ে যাই, তো আমাদের ক্রেতা তো আমাদের থেকে কিনবে না। আমি ছোট্ট করে যদি আপনি আমাকে বলেন যে এই যে সরকারের এই যে দাম বৃদ্ধি, যদিও এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে দাম সমন্বয় করা, এই যে বিদ্যুতে যে অপচয়, সেটিকে রোধ করার ব্যাপারে সরকারের কি করণীয় নাই কিছু? অবশ্যই করণীয় আছে। আমি তো বলবো যে সরকারের উচিত হবে এই সব জায়গায় যেগুলো গ্রে এরিয়া কিংবা ধূসরতা আছে, কঠোর হস্তে সেগুলোকে দমন করা। এখানে অনেক এফিসিয়েন্সি বাড়বে। এবং এই যারা চুরিটা করে তারা কিন্তু ইকোনমিতে অবদান রাখে না, এই চুরিরা অনেকে টাকা পাচার করে এবং তারা বিদেশে কিন্তু এই যে নেটওয়ার্ক বাংলাদেশে, যদি এইটার ব্যাপারে সরকার কঠোর হতে না পারে, তাহলে রাষ্ট্রটাই কিন্তু মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে বলে আমার মনে হয় অনেক চিন্তাবিদরা আশঙ্কা করেন। কারণ যখন দেখলো যে এত বড় বিলিয়নস অফ ডলার লুটপাটের পরে কোনো পানিশমেন্ট হয় নাই, তার সহযোগী, তার মানে ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন বাহিনী, সরকারের ভিতরে বাহিনী যারা জড়িত, তার তো কিছু হয়নি। অতএব সেই জায়গাগুলোতে হাত দিতে লাগবে, অ্যাবসলিউটলি তাদেরকে হাত দিতে হবে এবং দুষ্টের দমন করতে লাগবে, অ্যাবসলিউটলি এবং যাতে গরিব মানুষের বা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এমন যাতে কোনো কিছু সরকার না করে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, হক ভাই। প্রিয় দর্শক, আলোচনা শেষ করবো এখানটাতেই। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনে ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।